কল্পনা, সত্যি ঘটনা। নমস্কার, আমি সোনালি। আপনি শুনছেন গা ছমছম FM, গল্প না সত্যি ঘটনা। আজকে চলে এসেছি গা ছমছম FM এর 4 নম্বর এপিসোড নিয়ে। আর আজকের ঘটনাটা, যেটা আজকে আমি বলতে চলেছি, একটি রোমহর্ষক ঘটনা, যেটি একেবারে সত্যি ঘটনা। আমার নিজের এক দিদির সাথে ঘটেছে। দিদি প্রিয়া ভৌমিক। দিদি ঠিক যেভাবে ঘটনাটা বলেছে সেভাবেই বলছি। নমস্কার, আমি প্রিয়া ভৌমিক। তখন আমার পড়াশোনার শেষের দিক ছিল। আমি একটি বেসরকারি সংস্থায় ইন্টার্নশিপ করছিলাম। অফিসটা নিউ টাউন এলাকায় ছিল। সেখানে যাতায়াতের সুবিধার জন্য আমি একটি পুরাতন আবাসনে পেইন গেস্ট হিসাবে উঠেছিলাম। বাড়িটির বর্ণনা দিই। বাড়িটি ছিল অনেক পুরানো, যার ছাদ ছিল খুব উঁচু, জানালাগুলো ছিল খুব বড় বড়, বিশাল বড় বড়। কম ভাড়ায় এত বড় ঘর পাওয়া যায় বলে আমি ধারণাই করতে পারিনি। সেই কারণেই সেখানে কিছু না বুঝেই আমি উঠলাম। ওই ফ্ল্যাটটি ছিল একটি অধ্যাপকের, এটাই শুনেছি। তো যাই হোক, প্রথম কয়েকদিন সব কিছুই ঠিক ছিল। আমি টাইমে আসছিলাম, টাইমে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, আবার রাতে এসে ঘুমিয়ে পড়ছিলাম। আর একটা কথা বলি, আমি যখন বাড়িটা ভাড়া নিচ্ছিলাম তখন বাড়ির মালিক আমাকে বলেই দিয়েছিলেন যে রাতের বেলা কেউ যদি ডাকে হুট করে দরজা না খুলতে। আমি তখন ভেবেছিলাম হয়তো চোর ডাকাতের ভয়। সেক্ষেত্রে আর একটা কথা বলি, আমি যে আবাসনটিতে থাকছিলাম তার একেবারে সোজাসুজি আমার অফিস কলিগের বাড়ি ছিল। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ একদিন আমি ল্যাপটপে বসে কাজ করছি, ঘড়ির কাঁটা প্রায় রাত 2টোর কাছে। হঠাৎ আমার মেইন গেটের দরজার যে কলিং বেলটা হঠাৎ করে বেজে উঠল। এত রাতে কে আসবে? আমি খানিক অবাক হলাম। আমি দরজার লেন্সের কাছে গিয়ে উকি মেরে দেখি বাইরে কেউই নেই, কিছুই নেই। কিন্তু আমি স্পষ্ট শুনেছি কলিং বেলটা বেজে উঠেছে। ভাবলাম পাড়ার হয়তো কোনো দুষ্টু ছেলের কাজ, তাই আমি কতটা পাত্তা না দিয়ে আবার কাজে বসে পড়লাম। কিন্তু তার ঠিক 5 মিনিট পর আমার অফিস কলিগ আমাকে ফোন করলো। হ্যালো। হ্যাঁ প্রিয়া, তুই কি বাড়িতে একা আছিস? তোর দরজার সামনে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে বারবার তোর কলিং বেল টিপছে। মেয়েটার মুখটা দেখা যাচ্ছে না, কারণ ওর মাথাটা একদম উল্টো দিকে ঘোরানো। তুই একদম দরজা খুলিস না। এই বলে সে ফোনটা কেটে দিল। আর তার ঠিক 5 মিনিট পর আবার বেল বেজে উঠল। আমার তখন ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। কিন্তু আমি তো তখন লেন্সের দিকে তাকিয়ে দেখলাম কেউ তো ছিল না। তাহলে আমি ভয়ে ভয়ে আবার দরজার লেন্সের দিকে যাচ্ছি। জানি না আমার সাথে কি হবে। শরীরের যত শক্তি ছিল সব শক্তি সঞ্চয় করে দরজার লেন্সের দিকে তাকালাম। কিন্তু আমি এটা কি দেখলাম? আমি এটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। দেখছি একটা 7 কিংবা 8 বছরের একটা মেয়ে, মাথাটা উল্টো, পুরনো ফ্রক, ঢিলে ঢালা ধুলো মাখা। কি ভয়ঙ্কর দৃশ্য! এটা দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি অচেতন হয়ে মাটিতে আছড়ে পড়লাম। যখন আমার জ্ঞান এলো, চোখ খুলে দেখলাম আমি বিছানার উপর শুয়ে আছি।
আর ডাক্তারবাবু আর আমার অফিস কলিগ আর সেই বাড়ির মালিক। মালিক আমাকে যা জানালেন যে তার একটি 8 বছরের নাতনি ছিলেন। সে সিঁড়ি থেকে লুকোচুরি খেলার সময় ঝুঁকে দেখার সময় সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিল। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো সেদিন কোনো আমি ভ্রম বা কোনো ভুয়ো স্বপ্ন আমি দেখছিলাম না। সত্যি সে এসে কলিং বেল বাজিয়েছিল, আর সত্যি সে প্রতি রাত এখনো আসে। তাই জন্যই এই আবাসনে কেউ থাকতে পারে না। এইটুকুই শুধু বাড়ির মালিক আমাকে জানালেন। ব্যাস, ঘটনাটা ছিল এইটুকুই। ধন্যবাদ সোনালি, তোমার নতুন চ্যানেলের জন্য, গা ছমছম FM এর জন্য অনেক অনেক শুভকামনা। তোমার পাশে আছি, এইভাবে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আমি তো লিটারেলি ঘটনাটা শুনে আমি জাস্ট অবাক, ধারণা করতে পারছি না যে সত্যি এগুলো এখনো কলকাতার মধ্যে এখনো এরকম ধরনের ঘটনা ঘটছে। আর এটা বেশি দিনের ঘটনা, এটা ঘটনা না, এটা ঠিক কয়েক বছর আগেই। তারপর থেকে প্রিয়া ওখান থেকে ওই অফিসে জব ছেড়ে দিয়ে ও আমাদের এই এরিয়ার মধ্যে আবার কোনো একটা অফিসে কাজ করছে, সেটা আমার ঠিক জানা নেই। তো সত্যি ধারণার বাইরে। যাই হোক, ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। আর এরকম আরও ঘটনা শোনার জন্য গা ছমছম FMকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া আমার ইমেলে পাঠিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর এরকম ঘটনা শুনতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। ধন্যবাদ। কল্পনা।